নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে অন্য টিভির পর্দায়। আপনারা দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমাদের সাথে রয়েছেন এক বিশিষ্ট মানুষ। কে তিনি? তিনি আর কেউ নন, বিশিষ্ট অভিনেতা পরিচালক চন্দন সেন। আসুন দেখা করে নেওয়া যাক তার সাথে। চন্দ্রবাবু নমস্কার, স্বাগত জানাই আপনাকে অন্য টিভির পর্দায়। হ্যাঁ, নমস্কার। চন্দনবাবু, আমাদের এই যে অনুষ্ঠানটা কড়া কথা সোজাসুজি, এই অনুষ্ঠানে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যিনি আমাদের অনুষ্ঠানের অতিথি তার জীবনটা সম্পর্কে আমরা একটু জেনে নিতে চাই। কারণ অনেক সময় আমরা দেখেছি তাদের কাজ, তারা বিখ্যাত হয়ে যাবার পর তাদের কথা সকলেই জানি, কিন্তু তাদের সেই বিখ্যাত হবার রাস্তাটা কেমন ছিল সে কথা আমরা হয়তো অনেকেই জানি না। চন্দনবাবু, আপনার কাছে যদি একটু জানতে চাই আপনার ছোটবেলাটা কেমন ছিল। এতবার বলতে হয়েছে এবং এতগুলো জায়গায় আছে সেগুলো যে নতুন করে বলার কিছু নেই। আমার ছোটবেলা, আমার বাবা মা দুজনেই কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। আমি রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছি। রামকৃষ্ণ মিশনের থেকে তারপর শারীরিক অসুস্থতার জন্য মিত্র স্কুলে এসেছি। মিত্র স্কুল থেকে বঙ্গবাসী কলেজ অফ কমার্স, এই বলতে পারা যায়। এরপর এই যে সময়টা স্কুল থেকে কলেজে আসা, এর মধ্যে কি আপনি কখনো নাটকের সাথে জড়িয়ে পড়েছিলেন কোনোভাবে, নাকি আরো পরে নাটকের জগতে আসা? না, নাটকের জগতে সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা প্রায় জন্মাবধি। তার কারণ আমি আগেই বললাম যে ভারতীয় গণনাট্য সংঘের সেন্ট্রাল স্কোয়াড যেটা ছিল এবং তার সঙ্গে সঙ্গে কলাকার শাখা, প্রান্তিক শাখা, এই দুটোর সঙ্গেই আমার বাবা মা যুক্ত ছিলেন। ফলত আমার জন্মাবধি, মানে ধরে নিন আপনারা এখন সবাই চেনেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে আমার মা স্টেজে উঠলেন সীতা মুখার্জি, তারও নামটা আপনারা জানেন, অনেকেই জানেন না, কিন্তু আবার কিছু কিছু লোক আছেন যারা বয়স্ক মানুষ তারা জানেন। ঋত্বিক ঘটকের ছবিতে সুবর্ণরেখায় তাকে দেখা গেছে, আরো বহু ছবিতে দেখা গেছে। সেই সীতা মুখার্জি, তিনি তার কোলে হয়তো রাখা হতো, বা আজকে লিলি চক্রবর্তী বিখ্যাত অভিনেত্রী, তার মা, তিনি হয়তো রাখতেন। তো ফলত এরকম কোলে কোলেই ঘুরে বেড়াতে হতো। ফলত নাটকের সঙ্গে যোগাযোগটা জন্মাবধি। রামকৃষ্ণ মিশনে এসে প্রত্যেক শনিবার আমাদের একটা করে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হতো এবং সেইখানে সবাইকে পার্টিসিপেট করতে হতো। সেই কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে রামকৃষ্ণ মিশনে, তারপর তো কলেজে গিয়ে যা যা হওয়ার হয়েছে। এর মধ্যে কোথাও কি কোনোভাবে, যেহেতু নাটকের সাথে গণনাট্য সংঘের একটা সম্পর্কের কথা জানলাম, ছাত্র রাজনীতির সাথে কি কখনো জড়িয়ে পড়েছিলেন সরাসরি? তখন অ্যাকচুয়ালি তখন আমি ভয়ঙ্কর ব্যস্ত ছিলাম ক্রিকেট খেলতে এবং অভিনয় করতে। ফলত যেটুকু ছাত্র রাজনীতি ওই কলেজে করতে হতো ভোটের সময়, সেইটুকু করতাম। তার বাইরে যে খুব অ্যাক্টিভলি ছাত্র রাজনীতি করতাম আমি কখনো, তা নয়। আচ্ছা, ক্রিকেট এবং নাটকের কথা আপনি বললেন, ক্রিকেট এবং অন্যান্য পড়াশোনা, নাটক সবকিছু, ক্রিকেটটা কখন বাদ হয়ে গেল? ক্রিকেট বাদ হয়ে গেল একটা সময় যখন বুঝতে পারছিলাম যে মানে থিয়েটারের চাপটা বড্ড বেশি হচ্ছে এবং আমি নান্দিগারের একটা শোয়ে ফেল করি এবং আমাকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, টেক ইট ইউ আর নট আ জিনিয়াস, আইদার ক্রিকেট খেলো নয় থিয়েটার করো। এবং ঘটনাক্রমে যে কারণে ক্রিকেটটা তখন খেলছিলাম আর কি, তখন খেলছিলাম মানে সিনিয়র লেভেলে, তখন খেলছিলাম যে একটা চাকরি হবে। তো দেখতে পেলাম সেটাও তখন হচ্ছে না। তখন ফলত আস্তে আস্তে আমি ঠিক করলাম যে অভিনয় করব। কিন্তু সেটা পেশাদার অভিনেতা হওয়ার আমাদের তখনকার কেউ ভাবতেও পারতো না। যারা ভাবতে পারতেন পারতেন, কারণ তাদের প্রত্যেকেরই একটা না একটা অন্য একটা ব্যবস্থা ছিল তৎকালীন সময়। এমনকি যারা বৃহস্পতি শনি রবি ছুটির দিনে অভিনয় করতেন বোর্ড থিয়েটারে, তাদেরও অনেকেরই চাকরির ব্যবস্থা ছিল। আর বাংলা গ্রুপ থিয়েটারের মানে কনস্ট্রাকশনটাই তো হচ্ছে মাস্টারমশাই, ব্যাংকের কেরানি এবং কলেজে পড়ান এই সমস্ত মানুষজন, এবং গভর্নমেন্ট অফিসে কাজ করেন অবভিয়াসলি, তা নাহলে 3টের সময় বেরিয়ে যাওয়া সেটা তো সম্ভব ছিল না। তো এই যে একটা সময় ক্রিকেটটা বাদ হয়ে গেল, অভিনয়টাকে ধরে রাখলেন,
এবং যে কথা আপনি বললেন যে অভিনয়কে তখন পেশাদারি অভিনেতা হব এরকম ভেবে তো অভিনয় ধরে রাখা সে সময় আপনারা ভাবেননি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে পেশার জায়গাটা ঠিক রেখে অভিনয়, মানে যেটা আমি বলতে চাইছি সকলেই হয়তো বুঝতে পারছেন, সেটা কিভাবে সম্ভব হলো সে সময়? কোনো অসুবিধে আসেনি? বুঝলাম না। মানে ধরুন আপনার কোনো সরাসরি, যে কথাটা আপনি বললেন যে আপনি সম্পূর্ণ সময়টা আপনি অভিনয়ের দিকে দিচ্ছেন, আলাদা করে অর্থ উপার্জনের কোনো রাস্তা থাকছে না বা সময় থাকছে না, সেই সময়টায় কিভাবে চলছিল, কিভাবে সম্ভব হচ্ছিল সমস্ত কিছু চালিয়ে নিয়ে ছোটখাটো যাওয়া? ছোটখাটো সমস্ত কাজ করতাম দিনের বেলায়, বিভিন্ন রকম কাজ করেছি ছোটবেলায়। ছোটখাটো সমস্ত কাজ, যেখান থেকে আমি 5টা 5:30টায় বেরিয়ে আসতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে এসে 6টা থেকে রিহার্সাল করতে পারি। আর প্রচুর ওয়ান অ্যাক্ট কম্পিটিশনে তখন আমি অভিনয় করতাম বিভিন্ন দলের সঙ্গে। ফলত তখন কেউ টাকা পেত না, এমনকি গাড়ি ভাড়াটাও পেত না। তো আমার ক্ষেত্রে একটা গাড়ি ভাড়ার একটা বিষয় থাকতো, কারণ আমি যেহেতু কলকাতা থেকে আগরতলা যাচ্ছি, ট্রেনের টিকিট কেটে দেওয়া ইত্যাদি ইত্যাদিগুলো, সেগুলো একটা করে দেওয়া হয়েছে। প্রায় নৈহাটি পর্যন্ত আমি রেগুলার বেসিসে যত ওয়ান অ্যাক্ট কম্পিটিশন হতো আমি অভিনয় করতাম। আচ্ছা, এভাবেই আপনার অভিনয় জীবনটা শুরু। তারপর ধীরে ধীরে আমরা দেখেছি নাটকের থিয়েটারে তো আপনি ভীষণ রকম একটা খ্যাতির জায়গায় পৌঁছলেন। এই যে খ্যাতির জায়গায় পৌঁছনো, এক্ষেত্রে কি কোনো মাইলস্টোন ছিল যে এই নাটকটা করলাম তারপর আমি এতটা ফেম পেলাম, বা এই ধরনের কিছু? আমার জানা নেই। আমার জানা নেই মানে হচ্ছে যে আমি অভিনয় করে গেছি, খ্যাতি আদৌ হয়েছে কিনা সেটাও আমার এখনো জানা নেই। আর আপনাদের বিনয় বলে মনে করবেন না, সত্যি জানা নেই। কিছু মানুষ হয়তো আমাকে পছন্দ করেন, কিন্তু থিয়েটারে অভিনয় করে কতটা খ্যাতি হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই। এরপর মানে যদি ধীরে ধীরে আমরা তেমনই যদি খ্যাতি হতো, তাহলে আমরা যে এত দীর্ঘদিন ধরে নাট্য আনন্দ, অশোকনগর নাট্য আনন্দ আমাদের নাটকের যে দল, সেই নাটকের দলে তো বিক্রি বাটা হতো, সেটা তো হয়নি। সেটা হয়নি, সেই কারণের জন্য প্রমাণিত হয় যে খ্যাতি, থিয়েটারে খ্যাতি ওভাবে হয়নি। কিন্তু সেখানে তো পরিচালক হিসেবেও আপনি অসংখ্য নাটক, একের পর এক নাটক পরিচালনাও করেছেন, শুধুমাত্র অভিনেতা হিসেবে তো নয়। তো হ্যাঁ, যা রোজগার করেছি টেলিভিশন সিরিয়াল থেকে, সিনেমা থেকে, সেই টাকাগুলো নিয়ে এসে করেছি একটা দীর্ঘ সময়, সেই কারণে নাটকগুলো করতে পেরেছি। আর তারপরে আস্তে আস্তে অন্যান্য ছেলে মেয়েরা তারা টাকা দিতে শুরু করলো, ফলত মাসে একটা শোয়ের জায়গায় দুটো শো করতে পারলাম। অবশ্য সেটা ঘটতে আরম্ভ করেছে হচ্ছে 2005-06 পর থেকে। তার আগে পর্যন্ত, মানে 97 সাল বা 98, হ্যাঁ 97 সাল, 98 সালের থেকে টানা এই 2005-06 অব্দি যা রোজগার করেছি, যেখানে রোজগার করেছি সেটা নিয়ে সেই থিয়েটার হয়েছে। আমি একা নই, এটার মধ্যে বিশেষ কোনো কৃতিত্ব নেই, তখন সবাই তাই করতো। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনার যে ছাত্র জীবন, সেই ছাত্র জীবনে আপনি যে কথা বলেন এবং তারপর ধীরে ধীরে কলেজ জীবন, নাটকের সাথে সম্পৃক্ত হয়ে পড়া, ক্রিকেটের সাথে জড়িয়ে পড়া, ক্রিকেট থেকে বেরিয়ে আসা, নাটকে আত্মনিয়োগ করা, এই যে সময়কালটা, এই সময়কালের দিনপঞ্জি আর আজকের দিনপঞ্জি কোনো তফাৎ আছে? হ্যাঁ, ভীষণ তফাৎ আছে। আজকে কিরকম? দিনরাত, আজকের তারিখে প্রচুর সিরিয়ালে অভিনয় করতে হয়, তা না হলে খেতে পাবো না। যত বেশি দিন সিরিয়ালে অভিনয় করতে পারি, মানে মাসের মধ্যে বেশি দিন, তত স্বাচ্ছল্য বাড়ে। তবে তার তো কোনো স্থিরতা নেই, কারণ আমাদের যখন কাজ থাকে তখন একসঙ্গে 3-4টে কাজ আসে, তার মধ্যে অবধারিতভাবে দুটো কাজ চলে যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার 6 মাস 7 মাস কাজও থাকে না, এমনও হয়েছে। আপনারা যখন সিরিয়ালে দেখেন তার মানেই হচ্ছে সেই দিন শুটিং তো করা হয়নি, তার অনেকদিন আগেই শুট করা হয়েছে। তো সুতরাং সেই দিনগুলোতে বসে থাকতে হয়। বিশেষ করে এটা সিনেমাতে যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে এটা আরো সাংঘাতিক হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে যে লোকে মনে করে এই তো সিনেমা রিলিজ করছে, কিন্তু সেই সিনেমার শুটিং হয়ে গেছে গত বছর। গত বছরে সে যা টাকা পেয়েছে সে তো খাওয়া হয়ে গেছে। আজকের তারিখে তারপরে 6 মাস তার কোনো কাজ নেই। এই অবস্থা কিন্তু চলতে থাকে। সুতরাং এইখানে এই প্রোগ্রাম যদি আদৌ কেউ দেখে থাকেন এবং তাদের মধ্যে যদি মহিলা থাকেন, তারা ভেবে নেবেন যে তারা সিরিয়াল অ্যাক্টর বা সিনেমার অ্যাক্টরকে তারা বিয়ে করবেন কিনা বা প্রেম করবেন কিনা। আর তাদের বাবা মারা একটু ভালো করে ভেবে নেবেন যে এরকম ধরনের জামাই, যাদের খুব অনিশ্চিত রোজগার,
তারা সেরকম একটা জামাইয়ের সঙ্গে তার মেয়ের বিয়েটা দেবেন। কিন্তু আমরা যারা আপনাদেরকে চিনি, আপনাকে চিনি, তারা তো মনে করি যে থিয়েটার একটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই একটা হাতিয়ার হয়ে ওঠে, নাটক একটা হাতিয়ার হয়ে ওঠে, অভিনয় একটা হাতিয়ার হয়ে ওঠে। সেই জায়গাতে দাঁড়িয়েও কি কখনো অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে? কি বিষয়? যে আমি ভাবছি যে ঠিক আছে, আমার একটা দিক হচ্ছে না, উপার্জনে হয়তো অসুবিধে হচ্ছে, উপার্জন আমি করতে পারছি না সেইভাবে, কিন্তু আমার যে নাটক বা আমার যে থিয়েটার, এটা আমার একটা হাতিয়ার। আমি এখান থেকে আমার নিজের যে ভাবনা চিন্তা বা আমি যে বৃহত্তর দর্শনে বিশ্বাস করি বা যেমন সমাজ আমি দেখতে চাই তেমন একটা সমাজের ছবি কিছুটা সময় হলেও মঞ্চে ফুটিয়ে তুলতে পারছি, এরকম কোনো ভাবনা চিন্তা এসেছে কখনো? এছাড়া আর কোন কারণে থিয়েটার করব? ঠিক তাই। কিন্তু এই ভাবনা চিন্তা নিয়ে যখন আপনি কাজ করছেন, তখন কোনো বাধা? যে কেন আপনি এমন ভাবছেন? কেন আপনি এমন সমাজের স্বপ্ন দেখছেন? আগে বা এখন? ইদানিং না, না, আগেও হয়েছে। উম, ক্ষমতার বিরুদ্ধে কথা বললেই ক্ষমতা চোখ রাঙিয়েছে। আগে বামফ্রন্ট সরকারের সময় 3বার আমার এরকম হয়েছে। একটু বামফ্রন্ট একটু সরকার, একটু ঘটনাগুলো যদি বলেন। আমরা দরদি বলে একটা নাটক করতাম, সেই দরদি নাটকটা উম, ছোট্ট করে একটু গল্পটা বলুন। কারণ আমাদের অনেক দর্শক বন্ধু আছেন যারা হয়তো নামটুকু শুনেই আবার চলে যাবেন, আবারও নাটকটা নিয়ে জানতে পারবেন না। একটু যদি জানিয়ে দেন। দরদি বলে আমরা একটা নাটক করতাম, যে নাটকের বিষয়বস্তু ছিল যে আমরা করেছিলাম যে একটি সিপিআইএম এর নেতা, সে তার অঞ্চলের ছেলেমেয়েদের ভালো রাখবে বলে সে চেষ্টা করছে যে সেই সেই অঞ্চলে একটা গোরস্থান আছে, সেই গোরস্থানটাকে তুলে দিয়ে সেইখানে মাল্টি স্টোরি বানাবে। এবং এই ছেলে মেয়েরা এখানকার, তার অঞ্চলের ছেলে মেয়েরা তারা সব ইট বালি সিমেন্ট সব সাপ্লাই দেবে, অন্যান্য কাজকর্ম করবে, তাতে এলাকার ডেভেলপমেন্ট হবে। তো সেই জন্য আমরা আমরা একটা কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে একটা লাইন, যে কারণের জন্য আমরা নিয়ে সেটাকে করার চেষ্টা করি, সেটা হচ্ছে ভূত দেখছে, ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে। তো আমরা সেটাকে ইন্টারপ্রেট করেছিলাম, একজন কমিউনিস্টের ভূত দেখছে। তার কারণ হচ্ছে তার নেতা ঘুমের মধ্যে বারবার করে এসে তাকে জিজ্ঞেস করছে, এগুলো কি করছিস? তুই স্মল স্কেল ইন্ডাস্ট্রি করতে পারতিস, তুই তাতে আরো অনেক বেশি দিন ধরে অনেক বেশি লোকের কাজ হতে পারতো। তো তার বদলে এই সমস্ত একটা মাত্র লোক, সে তার মুনাফা করবে, সে তার পুঁজি লাগাবে, সেটার মধ্যে যাচ্ছিস কেন? তো এবং সেখানে এই কাগজটা যাতে না, মানে কাগজটা যাতে বেরোয় তার জন্য যথারীতি যে ওইখানকার কর্পোরেশনের বড়বাবু, তিনি একটু দ্বিধান্বিত যে কাগজটা ছাড়বো কি ছাড়বো না। ফাইনালি তাকে বেঁধে টেনে দেওয়া হয়, কারণ সে বাধা দিচ্ছিল বলে। এরকম একটা নাটক আমরা করি। সালটা হচ্ছে প্রায় ওই 99 বা 2000 সালের মধ্যে। তারপর আমরা আরেকটা নাটক করি, যে নাটকটার নাম হচ্ছে অস্তিত্বের আকার। হ্যাঁ, অস্তিত্বের আকার একটা নাটক, যেখানে প্রশ্ন করা হয় সামগ্রিক ভাবনা নিয়ে। আমরা তারপর আরেকটা নাটক করি, যে নাটকটা তে মূল প্রশ্ন করা হয় গণতান্ত্রিক কেন্দ্রিকতা বিষয়, যেটা কমিউনিস্ট পার্টির অন্যতম মুখ্য ভাবনা। সেই গণতান্ত্রিক কেন্দ্রিকতা কতটা লঙ্ঘিত হচ্ছে বা কতটা স্থিতাবস্থায় রয়ে গেছে। তৎপরবর্তী ক্ষেত্রে অবশ্য 2007-এ আমরা করি হচ্ছে হীরক রাজার দেশ। এবং অবশ্যই 2008-এর পর আমরা করি সিজার, সেটা 2011-তে আসে সিজার। তো ফলত এখন যেমন আমরা অপবিত্র বলে একটা নাটক করি, যেখানে বেসিক্যালি কোয়েশ্চেন করা হয় যে প্রত্যেকটা মানুষের কথা বলবার অধিকার আছে, এবং তার নিজের মতো করে কথা বলবার অধিকার আছে, তার মত প্রকাশের অধিকার আছে, সেটা রাষ্ট্র চেপে নিতে পারে না কোনো অবস্থাতে। এইরকম ভাবে চলছে। অর্থাৎ আপনি যে কথা বললেন, পরিবর্তন কে যদি আমরা একটা মাইল ফলক বলে ধরি, তাহলে তার আগে এবং পরে সময়তেই আপনাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে গেলে কথা শুনতে হয়েছে। তাই তো হওয়ার কথা। যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যে কাজটা হচ্ছে না, কাজটা হচ্ছে ঠিক না। তাই।
ঠিক তাই। এই যে ধরুন আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে একটু আগেও আপনি একটি শুটিং থেকে আসলেন এবং সারাদিন এরকম ব্যস্ততার মধ্যে আপনি থাকেন। তো এই ব্যস্ততার মধ্যে থেকেও এই যে নাট্য চর্চার জন্য যে সারাদিনের যে পড়াশুনো বা সারাদিনের যে অন্যান্য সমস্ত চর্চার বিষয়, তাতে কখনো কোনো ব্যাঘাত মনে হয়েছে যে শুটিং করতে যাচ্ছি বলে হয়তো সে সময়টা আমি পাচ্ছি না বা কিছু? সে তো হয়। আজকে যদি আমার এমন সুবিধা থাকতো যে আমি 24 ঘন্টা অভিনয় করে সেটাকে মানে থিয়েটারে অভিনয় করে পেশা হিসেবে নিতে পারতাম, 24 ঘন্টা অভিনয় করার থিয়েটার করার একটা পেশা পেতে পারতাম, তাহলে খুশি হতাম। ব্যাঘাত তো হবেই। দু রকমের কাজ, একটা পেশাগত ক্ষেত্রে এবং সেটা খুব ব্যবসায়িক কাজ, আর একটা কাজ হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে, আমার মননের ক্ষেত্রে। এবং প্রতি মুহূর্তে প্রতিদিন যে কথাগুলো, কারণ আমরা যে থিয়েটারটা করি আমরা বিশ্বাস আমরা আমরা মনে করি, বিশেষ করে গ্রুপ থিয়েটার, আমরা মনে করি যেটা প্রতিস্পর্ধী একটা ভাবনা, প্রতিষ্ঠান বিরোধী একটা ভাবনা। সেই এই আমাদের যে গ্রুপ থিয়েটারের যে বিষয় নির্বাচন হয় সেগুলো প্রতিষ্ঠান বিরোধী এবং প্রতিস্পর্ধী নাটক হয় বলেই এতদিন পর্যন্ত জানা গেছে। এবার পাল্টে যেতেও পারে, বলা তো যায় না, পাল্টে যাচ্ছে, অনেক সময় পাল্টে যাচ্ছে। নাটক, থিয়েটার, আর এদিকে সিরিয়াল, সিনেমা, অভিনয় সব জায়গাতেই আছে। কিন্তু যে কথা আপনি বললেন, একটা পেশাদার, একটা বৌদ্ধিক, কিভাবে এই তফাৎটাকে করবেন? কিভাবে করবো মানে? নাটক থিয়েটারের অভিনয়, সিরিয়াল সিনেমার অভিনয়, অভিনয়ের সবকটাই ক্ষেত্রে অভিনয়, তফাৎটা কোথায়? সব অভিনয়, হ্যাঁ। সবটাই অভিনয়। চরিত্র নির্মাণটাই কাজ, সুতরাং সেইটাই করি। সেটা থিয়েটারেও যেমন ভাবে করার চেষ্টা করি, সিরিয়ালেও সেভাবে করার চেষ্টা করি। তবে সিরিয়ালে আরো সময় পেলে ভালো হতো, যেটা সিনেমায় খানিকটা পাওয়া যায়, আর খানিকটা এখন ইদানিং ওয়েব সিরিজে খানিকটা করে পাওয়া যাচ্ছে। তার কারণ প্রতিযোগিতার ফলে, কারণ ওখানে অনেক বেশি পুঁজি, লগ্নি অনেক বেশি, ফলত স্টেক অনেক বেশি। যদিও সিরিয়ালের লগ্নি সাংঘাতিক, আকাশ ছোঁয়া তার লাভ। একটা সিরিয়াল 1.5 বছর 2 বছর চালাতে পারলে মানে টাকার অঙ্কটা, লাভের টাকার অঙ্কটা 3-4 কোটিতে গিয়ে দাঁড়ায়। মানে আমাদের নয়, মানে সিরিয়াল হচ্ছে, যারা যারা বিনিয়োগ করছেন। হ্যাঁ সিরিয়াল হচ্ছে মাঝপথ বোঝানোর জন্য সবচেয়ে ভালো বিষয়। মানে পুঁজি কি করে সৃষ্টি হয়, মুনাফা কি করে সৃষ্টি হয়, আহ, এবং আমি একজন শ্রমিক হিসেবে আমার শ্রমিককে, আমাকে কিভাবে আমার পাওনা থেকে বঞ্চিত করা হয়, এটা সবচাইতে ভালো জায়গা হচ্ছে সিরিয়াল বোঝা এবং আমায় একটু সিরিয়ালে বোঝাবেন? ব্যবসাটা। আমায় একটু না, বোঝাবেন এখন? না, না, দীর্ঘ বিষয়। আপনি পরে কোনো একটা সময় বলবেন, কারণ এটা দীর্ঘ বিষয়। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, যেটা এই যে থিয়েটার থেকে শুরু, থিয়েটার, নাটক, তারপর এই যে সিরিয়াল, সিনেমা, আজ ওয়েব সিরিজ, এই যে একটা অভিনয়ের ক্ষেত্রের যে পরিবর্তন, প্ল্যাটফর্মের যে পরিবর্তন, কিংবা নাটকের ক্ষেত্রেও যদি বলি, নাটক থিয়েটারের অনলাইন সংস্করণ চলে আসছে। অনেক মানুষ তারা হয়তো দেখা যাচ্ছে যে এখন আর সেইভাবে মঞ্চ নাটক হচ্ছে না, অনলাইনে নাটকের উদ্বোধন হচ্ছে বা নাটকের মঞ্চায়ন হচ্ছে, কিংবা ওয়েব সিরিজ। কিভাবে দেখছেন এই পরিবর্তনটাকে, এই যে মঞ্চের পরিবর্তন, প্ল্যাটফর্মের পরিবর্তন, কিভাবে দেখছেন? মঞ্চের পরিবর্তন হয়নি, এটা সাময়িক, ভীষণ সাময়িক একটা ঘটনা। তবে এই প্রযুক্তি সবসময় গ্রহণযোগ্য। আহ, যেমন আমি আমার মঞ্চে অভিনয়, এই মুহূর্তের অভিনয়, সেটা এই এখন প্রযুক্তির ফলে সম্ভব হয়েছে যে একই টাইম জোনে রয়েছেন যারা, তারা টিকিট কেটে দেখতে পারেন। অর্থাৎ বম্বেতে বসে 6:30টায় টিকিট কেটে দেখতে পারেন কলকাতায় 6:30টার শো, বা একই টাইম ফ্রেমে। অথচ ঢাকা দেখতে পারবে না, কারণ সে 8 ঘন্টা পিছিয়ে রয়েছে, তাকে আরো একটু এগিয়ে আসতে হবে। এটা প্রযুক্তি পেরেছে, কিন্তু আরো পারবেও। কিন্তু তফাৎ যেটা হচ্ছে যে মঞ্চের অভিনয়ের যে এপাশে একটা মানুষ, ওপাশে আর একটা মানুষ, এটা থাকতে হবে। নাটকের পূর্ব শর্ত। কারণ নাটক হচ্ছে এমন একটা শিল্প মাধ্যম যা মানুষ
তার সভ্যতার গোড়া থেকে তৈরি করতে পেরেছে, এবং যা মানুষের জীবনের সঙ্গে এবং সমাজ ব্যবস্থার সঙ্গে এতটাই সম্পৃক্ত থাকে, যেখান থেকে দাঁড়িয়ে তাকে প্রতি মুহূর্তে, আর মানুষের আর একটা বড়, কি বলবো, এটা এটা মানুষের মানবিক গুণ, যে সে সমস্ত রকমের সমস্ত রকমের বিষয়কে ছুঁয়ে দেখতে চায়। সে ভীষণ প্রত্যক্ষের পিয়াসী, সে কোনো জিনিসকে না ছুঁয়ে দেখতে চায় না। তো ফলত যে কারণের জন্য এই সাময়িক অবস্থাটা কেটে যাবে, কিন্তু যারা থিয়েটার করার কথা ভাবছেন তাদের ভাবতে হবে যে কি করে তাদের একটা টেকনোলজি সম্পর্কে ধারণা তৈরি করতে হবে, যে আমি মঞ্চে যে নাটক হচ্ছে সেটা ফার্স্ট রোয়ে বসে দেখলে তার ক্যামেরা পজিশন কি হবে, এবং লাস্ট রোয়ে বসে দেখলে তার ক্যামেরা পজিশন কি হবে, মিডল রোয়ে বসে দেখলে তার ক্যামেরা পজিশন কি হবে। অর্থাৎ সে যেন থিয়েটার যেমন হচ্ছে সেটাকে দেখতে পায়, সেটা ফিল্মের ক্লোজ আপের সঙ্গে যেন গুলিয়ে না ফেলে, বা মানে খুব সহজ কথা, প্রত্যেকটি বিষয়েরই ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ যদি সে না মেনে চলে তখন সেটা থিয়েটার থাকবে না, ফিল্ম হয়ে যাবে। এর সবচাইতে ভালো উদাহরণ এখন এই লকডাউনের পিরিয়ডের মধ্যেই আমরা একটা অসম্ভব ভালো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে গ্লোব থিয়েটারের প্রোডাকশনস গুলো দেখার সুযোগ পেয়েছি। সেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে একটা থিয়েটারকে কি করে শুট করা যায়। আমরা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির থিয়েটার দেখতে পাচ্ছি, সেখানেও দেখতে পাচ্ছি, এবং পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতারা সেখানে অভিনয় করছেন। সেটা দেখেও আমরা বুঝতে পারছি যে থিয়েটারটা শুটটা কিভাবে করা যেতে পারে এবং সেটা কিভাবে রেখে যাওয়া যেতে পারে। সেটা কোনোদিনই সিনেমা হচ্ছে না, সিনেমার কোনো বিষয়ের মধ্যে হচ্ছে না। আদতে পশ্চিমী সভ্যতা যেহেতু থিয়েটারটাকে অনেক বেশি আত্মিকভাবে সঙ্গে রেখেছে, যেটা আমাদের এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় খুবই খুবই দুর্বল, খুবই দুর্বল। এবং যেহেতু সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, তার ঘাড়ের ওপর একটা নিউ লিবারাল ইকোনমি বা একটা বাজার সভ্যতা চাপিয়ে দেওয়া হয়েছে দুয়ের মাঝখানে পড়ে, সেটা একটা 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 বকচ্ছপ তৈরি হয়েছে, এবং সেই বকচ্ছপের আবার প্রচুর দাঁত আছে, এবং সে ভয়ঙ্কর গিলে খেতে পারে, চিবিয়ে গিলে খেতে পারে। সেই বকচ্ছপ এদেশে থিয়েটারকে খুব একটা গুরুত্ব দেবে না। আমাদের দেশের শিল্পপতিরা ভয়ঙ্করভাবে চান মন্দির হোক, ট্রাস্ট হোক, কারণ সেই ট্রাস্টে টাকা দিলে ট্যাক্সে ছাড় পাওয়া যায় বলে। এরা হাসপাতাল বানাবেন এনারা, সেটা খুব ভালো কাজ, কিন্তু যাতে সাধারণ মানুষরা ঢুকতে পারে তার ব্যবস্থা করে রাখবেন। মোদ্দা কথা, ব্যবসাটা খুব ভালো করবেন। কিন্তু আমরা যে পৃথিবীতে একটা কথা চালু আছে যে আ নেশন ইজ নোন বাই ইটস থিয়েটার, এই শব্দটার সঙ্গে আমাদের দেশের শিল্পপতি বা আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা, কি বাম কি ডান, তাদের কোনো যোগাযোগ নেই। ওই তাও বুদ্ধদেব ভট্টাচার্য একটু একটু চেষ্টা করতেন, মানে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু যা হয়ে থাকে আর কোনো রাজনৈতিক নেতাদের কোনো শিল্প, কি বলবো, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, শিল্পর ভেতরের মশলাগুলো কি আছে, রান্নাঘরটা কিরকম, এসব বোঝার তাদের কোনো সময় নেই, কারণ তারা শুধু একটাই জিনিস বোঝেন, ভোট, ভোট এবং ক্ষমতা। এবং তার ফলে তাদের কাছে শিল্প খুব ট্রিভিয়াল ব্যাপার, হ্যাঁ, বাজে। যতক্ষণ তাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে, ওই যেমন গণনাট্যকে ব্যবহার করা হয়েছে আর কি, ওই মাদারির খেলায় ঢোল বাদক থাকে না, লোক জড়ো করার জন্য। তো এই আমার নিজের ভীষণভাবে মনে হয়েছে যে ৭৭ পরবর্তী গণনাট্য সংঘকে প্রায় সেই মাদারির ঢোলবাদক হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং পরের দিকে গণনাট্য শিল্পীদের আমি এত অপমানিত হতে দেখেছি, সেটা আমি ওদের গণনাট্য সংঘের যে কি বলে ওরা কংগ্রেস বলে, সেই কংগ্রেসে গিয়ে আমি বলেও এসেছি যে সেটাই করেছেন আপনারা, আমরা শিল্পী থাকতে পারিনি। নেতা হঠাৎ করে গানের মাঝখানে ঢুকে পড়লো, লোকজন জিন্দাবাদ জিন্দাবাদ বলতে আরম্ভ, গানটা যে হচ্ছে বা অভিনয়টা যে হচ্ছে, এই এতক্ষণ ধরে যে নেতাটি আসছিলেন না বলে এরা গান গেয়ে চলেছে, অভিনয় করে চলেছে, সেটা সম্পর্কে কারোর কোনো মাথা ব্যথা নেই। এটা বামফ্রন্টের যে কটি দুর্বলতা আছে সেই কটি দুর্বলতার অন্যতম একটা, কমিউনিস্ট পার্টির যে কটা দুর্বলতা পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা অন্যতম।
কমিউনিস্ট পার্টির যে সমস্ত বিরাট বিরাট কাজ আছে সেই কাজগুলোর তুলনায় এগুলো মেনে নিতেই হবে যে এই দুর্বলতাগুলো আছে। শিল্প সংস্কৃতি সম্বন্ধে যাও বা সিপিআইএম খানিকটা ভাবতে পারে, আর ভাবতে পারার পিছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। অন্যান্য বাম পার্টিগুলো বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এসব নিয়ে কোনো মাথা ব্যথাটা নেই। পরিবর্তনের পর, অর্থাৎ এই যে নতুন যে রাজনৈতিক ক্ষমতায়ন, বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা দেশের ক্ষেত্রে বিজেপি, তাদের কাছে কি আপনার মনে হয় কোনোভাবে থিয়েটারের প্রাসঙ্গিকতা বা কোনোভাবে এই ধরনের নাটকের প্রাসঙ্গিকতা কিছু আছে বলে, বা তারা সেটাকে কিভাবে দেখছেন? সাউথ ইস্ট এশিয়ায় ভোট ছাড়া, ভোট যার কাছ থেকে ভোটের কোনো সুবিধা পাওয়া যাবে না তাকে নিয়ে মাথা ঘামানো হবে না। এই যে পরিযায়ী শ্রমিকদের দেখলেন না কি হলো, ওদের তো ভোট নেই, সুতরাং ওদের নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর মধ্যবিত্তকে নিয়ে একদমই ভাবে না, তার কারণ ভারতবর্ষে মধ্যবিত্ত হচ্ছে 4%, সেটা আরো কমতে শুরু করবে, কারণ এই যে সামনে রিসেশন আসছে, অক্টোবর নভেম্বরের মধ্যে যে হিটটা করবে তাতে আবার সেই 40-এর দশকের একটু ফ্যান্দাও গোমার পথে হয়তো চলে গেলেও যাবে। অসম্ভবভাবে চুরি ডাকাতি রাহাজানি শুরু হয়ে যাবে, লোকে খেতে খেতে হবে তো। তার বদলে অবশ্য কেন্দ্রীয় সরকার 11টা কর্পোরেট হাউসকে 7,86,000 কোটি টাকার কর মকুব করবে। এইটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিকদের চেহারা, রাজনৈতিক ভাবনার চেহারা। সেখানে বামেরা ছাড়া সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনা করার মতো এদের কোনো মানসিকতাই নেই। এরা আমি তো আবার বলছি, এরা ততক্ষণ পর্যন্ত সংস্কৃতিকে গুরুত্ব দেয় যতক্ষণ পর্যন্ত সেটা তাদের বিজ্ঞাপনের সূত্র হয়ে ওঠে। কিন্তু যেই মুহূর্তে তারা দেখে যে এই সংস্কৃতি তাদের প্রতিস্পর্ধী হয়ে উঠছে, সঙ্গে সঙ্গে তারা গলা কেটে দেয়। আর তৃণমূল সম্পর্কে বলবো যে তৃণমূল থিয়েটারে প্রচুর টাকা এনে দিয়েছে, প্রচুর টাকা এনে দিয়েছে, যা বামফ্রন্ট সরকার। সেটাতে তো সুবিধে হওয়ার কথা। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো অসুবিধার কথা বলছি না। তৃণমূল প্রচুর টাকা এনে দিয়েছে থিয়েটারে, যে আমরা নাট্যমেলার সময় এই পরিমাণ টাকা পেতাম না অভিনয় করি। আমরা সেটা নিয়ে বহুবার বলার চেষ্টা করেছিলাম, আমি বাবার মানে কৌশিক সেন হ্যান ত্যান এরা কিন্তু বলার চেষ্টা করেছিলাম টিকিট কেন করবেন না, টিকিট করুন। তো না, গভর্নমেন্ট ঠিক করেছিল যে গভর্নমেন্টের মেলায় কোনো টিকিট হবে না, হতেই পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু কিন্তু বামফ্রন্ট এই টাকাটা দিতে পারেনি, যে টাকাটা তৃণমূল সরকার এসে এই মেলা, আসলে ওরা মেলা খেলায় এত বেশি অভ্যস্ত হয়তো সেই কারণের জন্য। না, যে কথাটা আপনি বলছিলেন একটু আগে, যে থিয়েটারটা একটা প্রতিস্পর্ধী কথা বলে এবং মানুষের কাছে একটা ভাবনার জায়গা তৈরি করে, একটা বৌদ্ধিক জায়গা তৈরি করে, সেখানে যদি সবসময় টাকা আর টিকিটের কথা মাথায় নিয়ে চলতে হয় দর্শকদেরকে, তাদের ক্ষেত্রে কি কোথাও অসুবিধা হয় না? যে মানুষটা একেবারে খেটে খাওয়া মানুষ, যে মানুষটা চাইছেন চন্দনবাবু কি বলছেন দেখি, সেই মানুষটাকে যদি টাকা দিয়ে চন্দনবাবুর কথা শুনতে হয়, তাহলে সেটা কি তার কাছে কোথাও একটা প্রতিবন্ধকতা নয়? হ্যাঁ, খুবই সত্যি কথা বলছেন, কিন্তু সমস্যা এটা হচ্ছে যে চন্দনকে যে হল ভাড়া দিতে হবে, যে বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপনের জন্য যে টাকাটা দিতে হবে, এই দুটো টাকাই হচ্ছে প্রায় 25,000 টাকার কাছাকাছি। এই 25,000 টাকা সে কতদিন ধরে বাড়ির থেকে দিয়ে যাবে? সেই সময় তাকে হতে হবে শিল্পী, সেই সময় তাকে হতে হবে সমাজ সচেতন মানুষ। আর যখন এই 25,000 টাকাটা সে দিতে পারবে না এবং সে যখন চাইতে যাবে, তখন সে হয়ে যাবে হচ্ছে সমাজ অসচেতন মানুষ এবং কুশিল্পী। এরকম বলতে চাইছেন? না, তার ঠিক সে বদলে কথা নয়। অন্য যদি কোনো পদ্ধতিতে যদি ব্যবস্থা করা যেতে পারে, কি সরকারের ব্যবস্থা করবেন সরকার আপনি বলবেন? সরকারের কোনো স্পন্সরশিপ বা অন্য কোনো রকম কিছু। সরকারি স্পন্সরশিপ সে আমাকে তার বিরুদ্ধে কথা বলতে দেবে কেন? দেবে না। যতদূর পর্যন্ত দিলে তার বিজ্ঞাপনটা একটা হয়, ততদূর পর্যন্ত দেবে, কিন্তু তার বাইরে দেবে কেন সে আমাকে কথা বলতে? তাহলে তো ব্যক্তিগত স্পন্সরশিপই পাওয়া যেতে পারে। এক মিনিট।
হুম, হুম। আপনারা রয়েছেন অন্য টিভির পর্দায়, দেখছেন কড়া কথা সোজাসুজি। আজ আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি বিশিষ্ট অভিনেতা চন্দন সেন। তার সাথেই উঠে আসছে বিভিন্ন কথা, থিয়েটার নাটক সম্পর্কে নানান কথা হচ্ছে তার সাথে। হ্যাঁ, যে কথাটা বলছিলেন আপনি, যে রাষ্ট্রের স্পন্সরশিপে বা কোনো ব্যক্তি স্পন্সরশিপে সেইভাবে থিয়েটারে টিকে থাকা বাস্তবসম্মত নয় বলেই আপনার মনে হচ্ছে। না, সমাজ তাহলে বেঁচে সমাজ থাকার পথ সমাজ কি? সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্রই থিয়েটারের দায়িত্ব নিয়েছে। সেটা আহ, আপনি যদি বলেন কি বলে ওই প্যারি কমিউনে, তখনও রাষ্ট্র দায়িত্ব নিয়েছে। পরবর্তী ক্ষেত্রে যে রাশিয়া হয়ে যে বলশেবিক বিপ্লব তৈরি হয়েছে এবং 70 বছর ধরে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, যা 7,000 বছরে কখনো মানুষ ভেবে উঠতে পারে। এবং তার ফলে বিশাল বিশাল সমস্ত রকম প্রোডাকশন আছে। একটা বিষয় আর কি বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটা নাটক করতে গেলে সে নাটকের কিছু দাবি থাকে, সেই দাবিগুলো কি মেটাতে পারে? এই যে আমাদের এখানে একটা রেপার্টারি হয়ে বসে আছে, রেপার্টারি শব্দটার মানে অর্ধেক লোক বোঝেন যে এই যে 24 ঘন্টা চর্চা করবে ছেলে মেয়েগুলো, এবং তারপর একটু আমার যে আলোটা দরকার সেই আলোটা আমি পাবো, আমার যে পোশাকটা দরকার সেই পোশাকটা পাবো, আমার যে ধরনের জায়গায় গিয়ে যে স্পেসে আমি অভিনয় করতে চাইবো সেরকম একটা স্পেস তৈরি করে দেবে, এবং যে ধরনের ট্রেনিং এর মধ্যে আমি যেতে চাইবো সেই ধরনের ট্রেনিং এর প্রযুক্তির ব্যবস্থা করে দেবে। তো এগুলো কে করবে? এগুলো করতে গেলে যে পরিমাণ সরকারি লগ্নি লাগে, এবং তারপর সরকার তো সেই নাটকগুলো সাধারণ মানুষের সামনে নিয়ে আসবেন, এবং তার জন্য দিনের পর দিন শো করাতে হবে। এবং সেটা শুধু একটা মাত্র শহরে করলে হবে না, তো সেটা তো কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সেই নাট্যদলকে বা বিভিন্ন নাট্যদলকে যেতে হবে, তো কারণ সেটা তাদের টাকা। তো এই যে যেটা চলছে, যেটা রেপার্টারিটা যেটা মাইনে দিয়ে বা তৈরি করা হচ্ছে, তো সাধারণ মানুষের করের টাকায়। তো সুতরাং সাধারণ মানুষের অধিকার থাকবে তো যে আমার শহরে এসে আমার জায়গায় এসে এরা অভিনয় করে আমাদের দেখাবে আনন্দ। এই যে এত বড় একটা ভাবনা, এই ভাবনাটা ভাবতে গেলে যে পরিমাণ দূরদৃষ্টি থাকতে হয়, যে পরিমাণ জ্ঞান থাকতে হয়, সে পরিমাণ জ্ঞান কি করে হবে? মানে কাকে টাকা দিলে আমি টাকা পাবো এইসব ভাবতে আরম্ভ করলে কি করে হবে? অথচ আপনি যে কথাটা বলছিলেন যে সমাজতান্ত্রিক বিশ্বে রাষ্ট্রই দায়িত্ব নিয়েছে নাটকের, থিয়েটারের, এবং সেটা বিভিন্ন সময় ইতিহাসে আছে, আমরা জানি। এর আবার সঙ্গে এটাও তো সঙ্গে এর সঙ্গে সঙ্গে ওয়েলফেয়ার স্টেট যেগুলো আছে, আপনি এখনো বার্লিনে গেলে সবচাইতে সস্তায় টিকিট পাবেন, যদিও সেটা ওয়েলফেয়ার স্টেট আর নেই। যতটুকু সম্ভব ওয়েলফেয়ার আছে, কিন্তু তার বাইরে নেই। কিন্তু সুইডেনে গেলে আপনি মানে সেটা পাবেন, নর্দার্ন ইউরোপ গুলোতে গেলে পাবেন, চায়নায় গেলে পাবেন, এমনকি জাপানেও কিছু কিছু জায়গায় যেখানে ট্রেডিশনাল আর্ট আছে সেখানে আপনি পাবেন, কিন্তু আমেরিকায় পাবেন না, কানাডায় পাবেন না, গোটা ল্যাটিন আমেরিকা তো পাওয়ার কোনো চান্সই নেই, আফ্রিকায় আপনি পাবেন না, মিডল ইস্ট তো ছেড়ে দিন, ওই নিয়ে কথা বলাটা যত কম যায় ততই মঙ্গল হয়। এই তো অবস্থা। ইন্দোনেশিয়ার কিছু কিছু দেশে আপনি পাবেন, অস্ট্রেলিয়ায় পাবেন না, নিউজিল্যান্ডে নেই, একটা কিন্তু দুটো এও তো আমরা জানি, যিনি বিশ্বের একমাত্র নাট্যকার, শেষ পর্যন্ত একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই মানুষটা যখন বিভিন্ন ক্ষেত্রে নাটক করছেন, লিখছেন বাস্তবের কথা, সেক্ষেত্রেও তো আমরা দেখেছি চেকোস্লোভাকিয়ায় 4 দশকের বেশি টিকে থাকা কমিউনিস্ট শাসন প্রথম থেকেই তারা কিন্তু দেশের থিয়েটার হলগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনতে উঠে পড়ে লেগেছিল। সেই হাভেলের কলম কিন্তু সরাসরি বাস্তবের কথা না লিখে তখন ঘুরিয়ে অন্য কথা লিখছিলেন, অর্থাৎ তাকেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে পড়তে হচ্ছিল। অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্রই কি একমাত্র মুক্তির দাবিদার কিনা, সেটাও কি আপনি অন্য কোনোভাবে ভাবছেন, নাকি সেটাই আপনার কাছে একমাত্র মুক্তির পথ? আমার মনে হয় যে প্রথমে এই যে আগামী 50 বছরের মধ্যে প্রথমে এই তথাকথিত আমাদের সাউথ ইস্ট এশিয়া,
সেটাতে প্রবল ধাক্কাধাক্কি হয়ে, এবং বিশ্বের সবচাইতে বড় বাজার হচ্ছে ভারত, এত বড় বাজার আর কোথাও নেই। এবং আর একটা বড় বাজার, তার লোকজন তো এই বাজারটাকেই ধরার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা হচ্ছে চায়না। তো আগামী 50 বছরের মধ্যে আমার নিজের মনে হয় আগে ওয়েলফেয়ার স্টেট হতে হবে, যদি কোনো রক্তক্ষয়ী সংগ্রাম না হয়। রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়া, ওই যে একটা অসাধারণ লাইন আছে না, বোকারা বলে কি সমীকরণ নাকি এমনিই আসবে। সমীকরণ এমনি আসে না। আপনাকে আপনার বাড়ি থেকে যদি বলা হয় চলে যান, আপনি কি চলে যাবেন? যাবেন। তো তেমনি সমীকরণ এমনি আসবে না, রক্তক্ষয়ী সংগ্রামেই আসবে। তো সেই রক্তক্ষয়ী সংগ্রাম যদি না হয়, তাহলে ওয়েলফেয়ার স্টেট হবে। ওয়েলফেয়ার স্টেটের পরবর্তী স্তর সমাজতান্ত্রিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থাতেও মানুষ খুশি হবে না, কারণ মানুষের তখন আরো চাই, মানুষের দাবি দেওয়া আরো বাড়বে, প্রযুক্তির উল্লম্ফন ঘটবে আরো বেশি, এবং মানুষের হাতে কাজ কমে যাবে। তখন মানুষ অনেক বেশি মাত্রায় বৌদ্ধিক চর্চা করার চেষ্টা করতে থাকবে, কারণ হাতে কলমে তাকে কায়িক শ্রম করে করতে হচ্ছে না। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, উল্লম্ফন হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে সেই প্রযুক্তির মালিক হয়ে থাকছে কয়েকটা লোক। ফলত সেই প্রযুক্তি কোনোদিনই সাধারণ মানুষের বা আপামর জনসাধারণের কাজে আসছে না। এইটা যখন একটা রাষ্ট্রের হাতে চলে যাবে তখন, বা আপামর জনসাধারণের হাতে চলে যাবে, তখন আপনার এই পিজিতে একদিন এন্ডোস্কোপি করতে গিয়ে মানে হাওড়ার সুদূর প্রান্তর থেকে 3 দিন আসার পর লাইন দেওয়ার পর একটা এন্ডোস্কোপি করতে পারবেন, এরকম অবস্থা হবে না। তখন ওই বাল্টিকুড়ি হাওড়াতেই এন্ডোস্কোপি হবে, কারণ সেটা কোনো ব্যক্তি মালিকানায় নেই। আর এমন রাষ্ট্রের সরকারও নেই, দায়িত্ব। এমন সে সরকারও নেই যে সরকার শুধু মনে করবে যে ওই বাল্টিকুড়ি হাওড়ায় তো আমাদের তেমন ভোট নেই, ওখানে কেন দিস না, এরকম সরকারও নেই। অর্থাৎ আপনি যেটা বলছেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় অনেকটা সমাধান হবে, কিন্তু তারপরেও যে সমাধানের কথা, যে ভাবনা চিন্তার কথা আমরা হয়তো আলোচনা করছি, সেটা তার পরের বিষয়, এমনই কিছু একটা আপনি বলতে চাইলেন। হ্যাঁ, অবভিয়াসলি সমাজতন্ত্রই শেষ শেষ কথা নয়, তারপরে আবার আরো এগোবে। এবার এখনো পর্যন্ত মার্কস এবং এঙ্গেলস যেভাবে একটা সুদূর দৃষ্টি রেখে গেছেন যে তারপরে একটা কমিউনিস্ট সমাজ তৈরি হবে, হয়তো আমার মনে হয় যে যদি ততদিন পৃথিবীটা রাখতে পারি আর কি, আমরা যে হারে উষ্ণায়ন করে চলেছি আর যে হারে প্রকৃতি ধ্বংস করছি, তাতে সেই জন্যই সমাজতন্ত্র সবচাইতে আগে দরকার। এই এই তথাকথিত এই কয়েকটা লোকের হাত থেকে পৃথিবীটাকে উদ্ধার করার জন্যই সারা বিশ্ব জুড়েই একটা সমাজতন্ত্র তৈরি করা দরকার। তা নাহলে মনুষ্য প্রজাতি এবং এই মনুষ্য প্রজাতির সঙ্গে যে প্রায় 14 কোটি বিভিন্ন রকম প্রাণী আছেন, তারা কেউ বাঁচবেন না। তো কারণ এরা বাঁচতে দেবে না। এই তো দেউচা পাচামিতে পৃথিবীর যে সমস্ত আদিম অরণ্যগুলো রয়েছে, তার মধ্যে দেউচা পাচামি হচ্ছে অন্যতম আদিম অরণ্য। এবং সেখানে এই যে ইআইপি করে, অর্থাৎ আমি গিয়ে একটা জায়গা পছন্দ করলাম এবং নিজেই কয়লা বার করে বললাম এইখান থেকে আমি কয়লা তুলবো, যখন সারা পৃথিবীতে ফসিল বেসড এনার্জিকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সময় কয়লার তোলার ব্যবস্থা করে দিচ্ছে হচ্ছে ভারত সরকার, এবং রাজ্য সরকার তাকে সাহায্য করছে। তো এরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এই যে 11টা ব্লক দেওয়া হয়েছে, এর জন্য 5.5 লক্ষ গাছ কাটা যাবে। এবার এরাই নিজেদের সন্তানদের আবার বলেন একটা গাছ একটা প্রাণ নয়, না, ভুল কথা। একটা 7টা লোকের অক্সিজেন সিলিন্ডার হচ্ছে একটা অশ্বত্থ গাছ বা একটা বট গাছ। এটা বিজ্ঞান। এবং গড়ান, অর্জুন ইত্যাদি ইত্যাদি। সেই অক্সিজেন সিলিন্ডার গুলোকে কেটে সাফ করে দিয়ে ওনারা ঘরে পয়সা তুলবেন, আর এখানকার ওই আদিবাসী মানুষগুলোকে উচ্ছেদ করবেন কাজ দেবার নাম করে। অতীতে প্রমাণিত হয়ে গেছে যে কাজ দেওয়া যায় না। আর সবচাইতে বড় কথা, এখন জেসিপি দিয়ে তুলবে। জেসিপি দিয়ে তুললে মানুষকে কোথায় কাজ দেবে?
যন্ত্র দিয়ে, অত বড় বড় দানবীয় যন্ত্র দিয়ে যদি মাটি কাটা হয়, হাত কাটা হয়, সেটা কোথায় তুলবে? আর ওপেন কাস্ট খনি সারা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে চলবে। চলবে কারণ আমি আপনি চুপ করে আছি। কারণ আমরা যতক্ষণ না ওই এই আহ, এই আমরা তো হিসেব করি যে ওর আর আমাকে দেওয়ার মতো কিছু আছে কি না। যখন দেখছি ওর আর আমাকে দেওয়ার মতো কিছু নেই, তখন ওকে বাদ দাও। ও ভালো কাজ করেছে তোর কাছে, ঠিক আছে, বুঝলাম, ও বুঝলাম, ও বাদ দাও। এই যে এ দেবে বলেছে, এই তো কালকেই বলেছে 5,000 টাকা দিলে ভোট দিয়ে আসছে। 500 টাকায় ভোট দিয়ে আসছে, তো 5,000 টাকা কি দরকার? ফলত এরকম দেউচা পাচামি হবে। এরকম 7,86,000 কোটি টাকা একটা কর ছাড় দেওয়া যাবে, এবং থিয়েটার সেই নিয়ে কথা বলতে গেলে থিয়েটারের মুন্ডচ্ছেদ হবে। কিন্তু স্বাভাবিক ঘটনা, এটা তো ঘটার কথা, এটা নিয়ে তো আলোচনার কিছু নেই। এই মুহূর্তে আজ থেকে যদি আপনি ভাবনা শুরু করেন একটি থিয়েটারের, এবং যে থিয়েটারটা হয়তো আপনার সেরা থিয়েটার হতে পারে বলে আপনি সেই রকম ডেডিকেশন দিয়ে লিখবেন বা বানাবেন বা তৈরি করবেন, কিরকম গল্প হতে পারে তার? এইসব আনন্দবাজারীয় প্রশ্নের আমি উত্তর দিতে পারছি না আপনাকে, মাফ করবেন। সেরা থিয়েটার করবে বলে কোনো লোক, বা সেরা কাজ করবে বলে কোনো লোক কাজ করতে পারে না। আর সেরা বলে পৃথিবীতে 50 বছর বাদে লোকে বোঝে কোনটা সেরা ছিল। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কিছুদিনের জন্য সেরা আর বিক্রি হলো, কারণ পুঁজি তো একটাই জিনিস চায়, সেটা হচ্ছে এই বাজারে যে মাল ফেলবো সেই মাল বিক্রি হবে, বিক্রয়যোগ্য পণ্য হয়ে ওঠার জন্য এই সমস্ত কথাবার্তা, আনন্দবাজারীয় কথাবার্তা। কিন্তু আমি, মাফ করবেন আমাকে, আমি একটু রূঢ় কথা বললাম হয়তো, কিন্তু সেরা কাজ বলে কিচ্ছু হয় না। তার জীবদ্দশায় সে সেটা করে না। আর সেরা কাজ করব বলে কোনো কাজ করে না। তার একটা ভাবনা থাকে, তার একটা তাগিদ থাকে, সেই তাগিদকে সে রূপায়িত করে। আর তাগিদের সঙ্গে সঙ্গে আপনি যেটা দেখছেন, নাটক যেটা দেখছেন, সেটা তো হচ্ছে সর্বশেষ পর্যায়ে। তার আগে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বটাই তো একটা বড় যাত্রা। সেই যাত্রায় কখনো আমি সেরাটা করব বলে যাত্রা শুরু হয় না, কিন্তু সে তার জীবনের যা জ্ঞান আছে, যা বোধ আছে, তার সবটা দিয়ে করার চেষ্টা করে। হ্যাঁ, আপনি আমি আপনার ঠিক এই আপনার কথাটাই কথার বলছি। কিছু আমি আমি বাজারজাতর আমি কথা বলিনি। গ্রহণ আমি দুঃখিত, আমি বলেন, বাজারজাত বলেনি সেরা বিক্রির সেরার আমরা, কথা বলিনি। হ্যাঁ। আমি বলেনি, হুম। বলুন কি বলছেন, বলুন কি বলছেন। না, সরি, আমি শুনছিলাম আপনার কথাটা। হ্যাঁ, কিছু লোক আছেন ইদানিং, কিছু আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গীয় থিয়েটারে একটা প্রবণতা দেখা দিয়েছে, এবং একটি ভাবনার উৎপাদন ঘটেছে, তার নাম কোম্পানি থিয়েটার। সেই থিয়েটার যে কিভাবে ঘটবে, কারণ কোনো লগ্নিকারই নেই, অথচ কোম্পানি আছে, এরকম একটা মানে মানে কাঁঠালের আমসত্ত্ব, এ বোধহয় পশ্চিমবাংলাতেই সম্ভব, এবং সেই মানুষ সেটা বিশ্বাসও করছে। দুঃখের বিষয় হচ্ছে যে কিছু লোক, কিছু আমাদের কিছু ছেলে মেয়ে, খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে, তারা আহ, একসঙ্গে 10টা থিয়েটারে, একসঙ্গে 5টা থিয়েটারে কিছু ছেলে মেয়ে তারা পাঠ করে করে কিছু অর্থোপার্জন করছে। কিন্তু সমস্যাটা হলো যে এই পুরোটা নির্ভর করে আছে হচ্ছে অনুদান আর অনুপ্রেরণার উপর নির্ভর করে। তো অনুদান আর অনুপ্রেরণা যে কোনো দিন বন্ধ হয়ে যায়। তার কারণ অনুদান আর অনুপ্রেরণাটা নির্ভর করে হচ্ছে সে সরকারে থাকবে কিনা। আর সরকারে যদি থাকে, তাহলে সরকারের কি কি পলিসির মধ্যে দিয়ে যাচ্ছে, আর সরকারে যারা রাখছে, সরকারে তো রাখে, সরকার থাকে না, সরকারে রাখে, তো সেই সরকারে যারা রাখছে তারা এইগুলোকে অনুমোদন করবেন কিনা। তো তখন এটা যে কোনো মুহূর্তে উবে যেতে পারে, কর্পূরের মতো উবে যেতে পারে। তখন এই যে যারা বলছেন আজকে, যারা মনে করেন যে অমুককে নিয়ে থিয়েটারে বিক্রি হবে, যারা বিক্রি নিয়ে ভাবছেন, যারা চর্চা নিয়ে কম ভাবছেন, ভাবছেন না তা নয়, ভাবছেন, কিন্তু কম ভাবছেন, আগে বিক্রিটা নিয়ে ভাবছেন, তারা বোধহয় 3-4 বছরের মধ্যেই এর যোগ্য উত্তর পেয়ে যাবেন।
আচ্ছা, এবারে আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে আমি বিক্রির কথা বলছিলাম না। আপনি যে সেরাটার কথা বললেন, সেরা বলতে সবসময় তো বিক্রি দিয়ে সেরা নয়। আপনার কাছে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব, কোন কাজটা আমি আমার সবটা দিয়ে করব, সেই রকম একটা কিছুর কথা হয়তো আমি বলছিলাম। যাই হোক, আমি এরপরে যে এটা কথাটা। তো এটা হ্যাঁ, তো সম্পূর্ণ অন্য প্রশ্ন হয়ে গেল। এটা তো সম্পূর্ণ অন্য প্রশ্ন হয়ে গেল। সব আপনার সেরা কাজ কোনটা করবেন বলাটা বলাটা আর আপনি সবটুকু দিয়ে করবেন বলাটা, এই দুটো কি এক হলো? ও তো এক হলো না, দুটো আলাদা মানে প্রশ্ন। আপনি বলতে হ্যাঁ চাইছেন বলুন। সবটুকু দিয়ে যেটা করব সেটা সেরা নাও হতে পারে, তাই তো? এভাবে কেউ কোনোদিন মানে মানে যাই হোক, মিকেলাঞ্জেলো যখন ডেভিড বানাচ্ছিলেন তখন জানতেন যে ওটা মানে এটাই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কাজ হবে? না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হবার তিনি দরকার একটা নেই। কাজ তিনি আমি একটা আমার তিনি একটা হিসেবে কাজ কোনটা। করতে চেয়েছেন। আমার হিসেব বলে হয় না। যারা ভাবেন, শুনুন আপনাকে একটা কথা বলি, আপনার বয়স তো অল্প। যত বয়স বেড়েছে আর যত জানার পরিধি বেড়েছে, তত আমি নিজে কত মূর্খ এবং কত বাগাড়ম্বার করি সেটা তত বেশি বুঝতে পেরেছি। আমি আশীর্বাদ করি আপনাকে যে আপনিও বুঝুন। আপনি বুঝবেন, আপনার বয়স বাড়লে আপনি বুঝতে পারবেন যে জানার পরিধিটা এত বাড়তে থাকে না, তখন নিজেদের নিজেদের সম্বন্ধে যে একটা মূল্যায়ন হয় তো কোথাও কোনোখানে, সেই মূল্যায়নে ক্রমশ ক্ষুদ্র হতে থাকে। মানে আমি হয়েছি অন্তত। যত দিন যাচ্ছে, যত জানছি, তত এখন বুঝতে পারছি যে কি মানে তুচ্ছাতি তুচ্ছ কারণে বাগাড়ম্বর করে গেছি, তুচ্ছাতি তুচ্ছ কারণে, যার কোনো মাত্রা নেই। আমি আপনাকে একটা ছোট্ট কথা বললে আপনি কোথায় বুঝতে পারবেন। আপনি মেসির খেলা দেখেছেন তো? হ্যাঁ, দেখেছেন। এবার ওটা আপনার শ্রেষ্ঠ দেখা হয়ে গেছে। এবার আমার জেনারেশনে আমরা আরো কিছু কিছু ভালো ভালো জিনিস দেখেছি। তার নিচে যখন খেলা দেখি, তখন সেটা তখন কি রকম মনে হতে আরম্ভ করে, কি হতে পারে বলে আপনার মনে হয়? আরো স্পষ্ট করছি, এখন অনেকেই গান বাজনা করে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে এত ছেলে মেয়ে তারা গান বাজনা করছে। কিন্তু গানের একটা অন্যতম, এটা সর্বক্ষেত্রেই যে সেটা ঘটবে তা নয়, নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে ওরা এগোচ্ছে, সমস্ত শিল্প ভাবনাই এগোয়। কিন্তু যদি বাণীর কথা বলেন, গানের কথা, যে কথাটা আপনার জীবন চর্চাকে প্রশ্ন করবে, আপনার মস্তিষ্ককে প্রশ্ন করবে, তাহলে আমাকে পড়ে থাকতে হবে হচ্ছে সুমন চ্যাটার্জি বা কবির সুমনের কাছে। এবং তারপর যেহেতু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা থেকে নেওয়া, অন্য কবিতা থেকে নেওয়া, তো ফলত আপনি তার মানে বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি, একবার যখন শুনে ফেলেছেন, তার নিচে যদি কোনো কথা হয়, মানে উৎপল দত্ত একটা কথা বলতেন যে এই তিন বেড়েল মিলে কিচ্ছু ভাবতে দেবে না, শেক্সপিয়ার, অনিল আর অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তো আপনি যদি রবীন্দ্রনাথটা পড়া থাকে, তা বলে কি নতুন কোনো ভাবনা হবে না, নতুন করে বলা হবে না? নিশ্চয়ই হবে। সুমনদার পরে আরো নতুন নতুন ভাবনার কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো আপনি এখন যে প্রশ্নটা করছেন সেরা কিনা, সেটা ভেবে তারা তৈরি করেন। তারা ওই কথাটা বলতে চেয়েছে, সেই তাগিদটা তৈরি হয়েছে। সেই তাগিদটার কারণে আপনার কাছে ওই মুহূর্তে ওই গানটা, ওই গানের কথাগুলো আপনার কাছে মনে হয়েছে এটাই সেরা। কিন্তু যত সময় যাবে তত আপনি বুঝতে পারবেন যে না, এটা সেরা নয়। আপনি একবার পাহাড় দেখে ফেললেন না, টিলা টিলা আর তখন কাজ করবে না। সমস্যাটা ওইখানে। যারা পাহাড় দেখেনি বা ধরে নিন সমুদ্র দেখেনি,
তারা একটা বড় গঙ্গা দেখে মনে করবে বাবা, গঙ্গার একটা চওড়া দেখে মনে করবে বাবা। কিন্তু যারা একবার সমুদ্র দেখে ফেলেছে, যারা পাহাড় দেখে ফেলেছে, তাদের খুব মুশকিল হয়, খুবই মুশকিল হয়। একদিন ঘাড়ের কাছে একটা ফুসকুড়ি নজরে আসে আপনার, সেটা ক্রমাগত বাড়তে থাকে, চিকিৎসকদের কাছে গেলে বায়োপসি, পরে তার রোগ নির্ণয় এবং সমস্ত কিছু, শেষ পর্যন্ত ক্যান্সার। সেই সময়টা কিভাবে কাটালেন? কিভাবে কাটাবো? আহ, চিকিৎসা চলেছে, তবে সবচাইতে বড় কথা, অসুস্থ মানুষ যখন থাকে, মানুষ যখন অসুস্থ থাকে তখন সে খুব দুর্বল হয়ে পড়ে। কিন্তু সেই দুর্বলতা তখনই কেটে যায় যখন দেখে যে তার পাশে আরো অনেক মানুষ আছে। এই যেমন করোনা এখন চলছে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই বারবার করে বলার চেষ্টা করছি, এটা আমি বলছি না, এটাই হওয়া উচিত, যে কারোর বাড়িতে যদি কোনো করোনা রোগী থাকে তাকে দুবার দুবার তিনবার করে ফোন করুন, বলুন আপনার কি লাগবে, কিছু লাগবে, আমি আছি। এতেই তার অসুখ অনেকটা সেরে যাবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। চিকিৎসা চলেছে এবং চিকিৎসা চলাকালীন দেখেছি যে আমার পাশে অজস্র মানুষ, যাদের কাছে আমি আমার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন কৃতজ্ঞই থাকবো, এবং তারা যে যে কারণের জন্য আমাকে সাহায্য করেছেন, বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন, সেই সেই কারণগুলোর প্রতি আমি দায়বদ্ধ থাকবো। এটাই একমাত্র কথা বলতে পারি। কিছুদিন আগে আমরা দেখলাম বিভিন্ন আহ, ভাবে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়ে পড়লো যে আপনি নাকি আর নেই, আপনি প্রয়াত। আপনি মাঝরাতে উঠে বিবৃতি দিলেন যে না, আমি আছি, আমি ঠিক আছি। এই ধরনের বিড়ম্বনাগুলো কিরকম লাগে? মানে এগুলো কেন হয় কি? ভালো লাগে না নিশ্চয়ই। নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু আপনি কিভাবে দেখছেন এইরকম একটা ঘটনা হচ্ছে? এগুলো কি মানে, এরকম ঘটনার কেন আসছে? সমস্যা হচ্ছে, সমস্যা সমস্যা হচ্ছে এটা ইদানিং যে আমাদের জীবন চর্চা চলছে তার একটা ফল। আর ২ নম্বর কথা হচ্ছে, তার ৮ ঘন্টার মধ্যেই কিন্তু আজিজুল হক, মানে বিখ্যাত প্রাবন্ধিক, সাংবাদিক, নেতা আজিজুল হক, তাকেও মেরে ফেলা হয়েছে। এবং তারপর তার থেকে ১ ঘন্টা ১০-১২ পরেই জানতে পারা গেল যে শিলিগুড়ির আর একজন তথাকথিত বাম মনস্ক আর একজন ডিরেক্টরকে মেরে ফেলা হয়েছে। তো এরপরে যদি আপনারা তার একটা ইনফারেন্স টানেন, একটা মানে ইয়ে টানেন, তখন আপনারা আপনাদের মতো ভাববেন যে এগুলো হচ্ছে, দেখুন, আমাদের মতন সমাজ ব্যবস্থায় মানুষ এত অবদমিত হয়ে থাকে, এত অপমানিত হয়, এবং তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এইটা থেকে তো ফেসবুক হঠাৎ করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে প্রত্যেকটা মানুষ মনে করতে পারছে যে আমি গুরুত্বপূর্ণ, আমার এতগুলো বন্ধু আছে, এতগুলো জায়গায় আমি কথা বলতে পারি, এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই জানলা খুললে বেশ কিছু পোকামাকড়ও ঢুকবে, সাপখোপও ঢুকবে, ঢুকে পড়েছে, কি করা যায়। প্রযুক্তি ততক্ষণ পর্যন্ত, বিজ্ঞানকে ততক্ষণ পর্যন্ত আপনি সুকৌশলে ব্যবহার যদি না করেন, তাহলে বিজ্ঞান আপনাকে খেয়ে ফেলবে। সেই সুকৌশল শব্দটা ভুল, আমি বলতে চাইছি হচ্ছে সুনিয়ন্ত্রিত সঠিকভাবে। ভাবে। সুনিয়ন্ত্রিত ভাবে, নিয়ন্ত্রণটা আপনার হাতের বাইরে যদি চলে যায়, তাহলে রোবো আপনাকে নিয়ন্ত্রণ করবে, অথচ নিয়ন্ত্রিত হওয়ার কথা রোবোটার। কিন্তু আপনি বিজ্ঞানটা সঠিকভাবে জানেন না, কি করে রোবোকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তো রোবো তখন তো তার নিজের খুশি মতন, খেয়াল খুশি মতন করবেই। কিন্তু সেটাই ঘটছে, অনেক ক্ষেত্রেই সেটা ঘটছে। জাপানে বেশ কিছু জায়গায় ঘটেছে, চায়নায় ঘটেছে, হল্যান্ডে ঘটেছে। রোবোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, রোবো তার মতো করে বিহেভ করতে শুরু করেছে। সে- মানে কোনো অসংখ্য রোবোর ধন্যবাদ। মস্তিষ্ক দিয়ে নয়।
হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। অসংখ্য ভালো থাকবেন ধন্যবাদ। আপনারা। বেশ কিছুটা সময় আপনার সাথে কাটালাম, অনেক কথা হলো, অনেক কিছু জানবার সুযোগ হলো। আপনাকে সাথে পেয়ে, আমাদের মধ্যে পেয়ে আমরা বিশেষভাবে গর্বিতই বলা চলে। আমরা আপনাকে পেয়ে ভীষণভাবে ধন্য, এবং সত্যি দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সকলকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শেষ মুহূর্তে আর যদি কিছু তাদের বলে যেতে দেখতে চান পেলে আমাদের ভালো লাগতো, দর্শকদের বা উদ্দেশ্যে। তারা না, কিছুই না, এরকম ধরনের প্রোগ্রাম সবচাইতে ভালো লাগে যে যদি তাদেরও কিছু কিছু কথাবার্তা শোনা যায়, তাদের দেখা যায়, তাহলে ভালো লাগে। এবারে আমি একতরফা বকে গেলাম এবং বেশিরভাগটাই বাজে বকে গেলাম, এবং তাদের আপনার না হয় এটা একটা দায় বলে আপনি চুপ করে থাকলেন, যে তারা চুপ করে থাকবে না, তারা আমার সঙ্গে কথা বলবে, আহ, আহ, তাদের আবেগগুলো প্রকাশ করবে, সেটা ঘটলে অনেক ভালো হতো, আমারও খানিকটা জানা হতো। এনিওয়ে, অসংখ্য ভালো ধন্যবাদ। থাকবেন ভাই, কাজ করে যান, সেটাই শেষ কথা। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। সাথে থাকুন, দেখতে থাকুন অন্য টিভি। বিদায়, শুভরাত্রি।